ক্লাস টেনের ছাত্রছাত্রীরা, স্টুডেন্টস অফ ক্লাস 10, তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ এই টপিকটা আমি এখন পড়াতে শুরু করব। এর আগের দিনকে যা হয়েছে সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের কাছে আমি পাঠিয়েছিলাম। তো তার থেকে যা কোশ্চেন অ্যান্সার তোমরা করবে, রিসেন্টলি একটা রিডিউসড সিলেবাস ক্লাস 10-এর জন্য দেওয়া হয়েছে। সেই রিডিউসড সিলেবাসটা তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো আশা করছি। শুধুমাত্র ফিজিক্সের জন্য লাইট এবং কারেন্ট ইলেকট্রিসিটি এই দুটো চ্যাপ্টার রয়েছে। এছাড়া কমন এরিয়াস ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, বিহেভিয়ার অফ গ্যাসেস, কেমিক্যাল ক্যালকুলেশন, এগুলো রয়েছে। কেমিস্ট্রিতে রয়েছে পিরিয়ডিক টেবল, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনস, এই চ্যাপ্টারগুলো রয়েছে। তো আমি ন্যাচারালি শুরু করব চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িতের তোমার সম্ভবত দ্য হিটিং এফেক্ট অফ কারেন্ট ইলেকট্রিসিটি, যেটাকে জুলস ল, সেইখান থেকে কোনো একজন মাস্টারমশাই আমাদের পড়াচ্ছেন। তো ন্যাচারালি সেই অবধি বা তার আগের পোর্শন অবধি আমি তোমাদেরকে পড়াবো। তো লেটস স্টার্ট উইথ কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। দেখো, একটা কথা খুব পরিষ্কার যে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি আমরা বলি কেন, তার মানে ডেফিনেটলি সেখানে কোথাও একটা মানে ইন অপোজিট ডিরেকশন অফ কারেন্ট ইলেকট্রিসিটি দেয়ার ইজ সামথিং কল্ড স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং লাইক স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যার অপোজিটটা আমরা এখন পড়ছি, which is known to be as কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। তো কারেন্ট ইলেকট্রিসিটি আমরা এখন এইটা নিয়ে ইন্টারেস্টেড, এটা নিয়ে আমরা পড়বো। ন্যাচারালি উই হ্যাভ টু রিমুভ দিস স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো কোত্থেকে এই চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি ডেভেলপ করছে এবং জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে শুরু করতে হবে। সেটা হচ্ছে যে সমস্ত চার্জের কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে ইলেকট্রন। বেসিক জায়গাটা হচ্ছে ইলেকট্রন। তার আগে বলা ভালো যে যে কোনো একটা অ্যাটম যদি আমি কল্পনা করি, সেই অ্যাটমের একটা নিউক্লিয়াস পার্ট আছে, আর তাকে ঘিরে রয়েছে বেশ কিছু অরবিট। সেই অরবিটগুলো আমরা তো সব জেনেছি, যেখানে এই অরবিটগুলোকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হচ্ছে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, এই সমস্ত হচ্ছে অরবিটগুলোর নাম দেওয়া হয়েছে। তো এরকম যে কোনো একটা অ্যাটমের একদম বাইরের দিকে, দ্য আউটারমোস্ট অরবিট ইজ সেড টু বি ভ্যালেন্স ব্যান্ড, যোজ্যতা কক্ষ। তো তার বাইরেও আরেকটা ইমাজিনারি কক্ষ আছে, যেটাকে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন কক্ষ বলা হয়। তো এখন ইলেকট্রনস অফ ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো, সেগুলো যতক্ষণ না পর্যন্ত কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে, ততক্ষণ পর্যন্ত ওই ইলেকট্রনসগুলো ফ্রি হতে পারছে না। যখনই ভ্যালেন্স ব্যান্ডের দ্য ইলেকট্রনস অফ ভ্যালেন্স ব্যান্ড, সে যখনই কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে চলে যাবে, সঙ্গে সঙ্গে সেই ইলেকট্রনসগুলো হয়ে যাবে ফ্রি ইলেকট্রনস। এবং ফ্রি ইলেকট্রনস হওয়ার ফলে কি হবে? ফ্রি ইলেকট্রনস হলে কি হবে? আমি যদি অ্যাডিকুয়েট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, সেটা পজিটিভ ফিল্ড হতে পারে, নেগেটিভ ফিল্ড হতে পারে। তো পজিটিভ ফিল্ড হলে ইলেকট্রন উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস পজিটিভ ফিল্ড, আর যদি নেগেটিভ ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ইট উইল বি রিপেলড বাই দিস নেগেটিভ ফিল্ড। তো ফ্রি ইলেকট্রনস মানে তার সেই মলিকিউলটার মধ্যে ফ্রি অ্যাক্সেস রইল,
সে ওই মলিকিউলটার মধ্যে অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক্যাল ফিল্ড, ইলেকট্রিক্যাল পজিটিভ আর নেগেটিভ ফিল্ড, সে মুভ করতে পারবে। তো ইলেকট্রন মুভ করছে যখন, তখন যে ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে বা ওই মুভমেন্ট অফ ইলেকট্রনসের জন্য যে ইলেকট্রিসিটিটা আমরা পাচ্ছি, সেটা কি আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ বলে থাকি। স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে কিন্তু এই ফ্রি ইলেকট্রনের সে অর্থে কোনো ভূমিকা নেই, কিন্তু চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে কিন্তু ফ্রি ইলেকট্রনস সে এই কারেন্ট ইলেকট্রিসিটির জন্য রেসপন্সিবল। আমরা মোটামুটি চার্জকে দুভাগে ভাগ করি। চার্জ বা আধান, তাকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ চার্জ অ্যান্ড পজিটিভ চার্জ। এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এই দুভাগে আমরা ভাগ করি, ঠিক আছে। তো এটা ধরা হয় যে পজিটিভ চার্জ মানে হলো there is shortage of electrons, আর নেগেটিভ চার্জ মানে there is surplus of electrons, সেখানে বেশি ইলেকট্রনস রয়েছে। তো যাই হোক, কোনো একটা সাবস্টেন্সকে যখন আরেকটা সাবস্টেন্স দিয়ে আমরা রাব করি, তখন একটা সাবস্টেন্স থেকে আরেকটা সাবস্টেন্সে ইলেকট্রন ট্রান্সফার্ড হয়, ঠিক আছে। তো যদি দেখা যায় যে একটা সাবস্টেন্স থেকে ইলেকট্রনস বেরিয়ে চলে গেল, তাহলে সেটা পজিটিভলি চার্জড হয়ে গেল। যে পদার্থে গিয়ে ইলেকট্রনসটা গিয়ে স্টোরড হলো, সেখানে সারপ্লাস অফ ইলেকট্রন থাকার জন্য নেগেটিভলি চার্জড হলো। তো এদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এই পজিটিভ অ্যান্ড পজিটিভ চার্জ, অর্থাৎ সিমিলার চার্জেস, দে উইল রিপেল ইচ আদার। তার মানে পজিটিভকে রিপেল করবে, দে উইল রিপেল ইচ আদার। নেগেটিভকে রিপেল করবে, কিন্তু পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে এবং নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ ডিসিমিলার চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার অ্যান্ড সিমিলার চার্জেস রিপেল ইচ আদার। এই মোটামুটি তোমার চার্জের যে অ্যাট্রাকটিভ ফোর্স, তার নেচারকে ডিসক্রাইব করা হলো। আর কারেন্ট ইলেকট্রিসিটি মানে হচ্ছে ফ্লো অফ চার্জেস। ফ্লো অফ চার্জেস, এখন যে কোনো চার্জেসেরই একদম মিনিমাম যে ভ্যালুটা, সেইটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, অর্থাৎ চার্জ অফ ইলেকট্রন। আমরা জানি চার্জ অফ প্রোটনও সেম লাইক চার্জ অফ ইলেকট্রন, কিন্তু ইলেকট্রনের আগে মাইনাস চার্জ এবং প্রোটনের আগে সেটা পজিটিভ চার্জ। তো দিস ইজ অ্যাবাউট দ্য কারেন্ট ইলেকট্রিসিটি। চার্জ যখন মুভ করতে শুরু করলো, তখন সে কারেন্ট ইলেকট্রিসিটির জন্ম দিল। এবার এর সাথে যে সূত্র রয়েছে, যে থিওরিজ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম যেটা নিয়ে আমাদের বইতেও আছে, সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল কি আমরা দেখব। কুলম্বের সূত্র, কুলম্বস ল বা কুলম্বের সূত্র, সেটা হলো যে দুটো স্থির পয়েন্ট চার্জের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স অথবা ফোর্স অফ রিপালশন, সে দুটো ওই চার্জের অ্যামাউন্টের গুণফলের সমানুপাতিক, প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জেস, এবং ওই চার্জের মধ্যে যে দূরত্ব, ডিস্টেন্স বিটুইন দিস টু চার্জেস, তার বর্গের, তার স্কোয়ারের রেসিপ্রোকাল বা ইনভার্সলি প্রপোর্শনেট উইথ দ্য ডিস্টেন্সের স্কোয়ার বিটুইন দিস টু চার্জ পার্টিকেল। এবার মনে করা যাক, এই কুলম্বের সূত্র অনুযায়ী এখানে একটা আমি +Q1 চার্জ দিয়েছি, এখানে আরেকটা +Q2 চার্জ দিয়েছি, এবং দে আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স r। তাহলে এদের দুজনের মধ্যে যে ফোর্স অফ রিপালশন,
বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন কাজ করবে, সেটার পরিমাণ যদি আমি এফ ধরি, তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, এবং এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ আর স্কোয়ার, তার মানে এফ ইজ প্রপোর্শনেট উইথ 1/r²। এবার আমি যখন যৌগিক ভেদ এদেরকে সম্পর্কযুক্ত করব, তখন Q1 Q2 বাই r² দিলাম, যেখানে Q1 Q2 এবং আর পরিবর্তনশীল, all are variables ভ্যারি করতে পারছে। তাহলে এখানে F ইকুয়ালস টু K Q1 Q2 বাই r² দিলাম। K হলো একটা কনস্ট্যান্ট টার্ম, K ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যে কনস্ট্যান্টের ভ্যালু যে মিডিয়ামে এই দুটো চার্জ আছে সেই মিডিয়ামের ওপর ডিপেন্ড করে, এবং আমি যে ইউনিট সেট করব, ইউনিট লাইক CGS বা SI, এই সিস্টেম অফ মানে ইউনিটস আর কি, CGS ইউনিট আর SI ইউনিটে আমি যার ওপরই করব, এই কে এর ভ্যালু তার উপরে সেট হবে। এবার ইন CGS সিস্টেম আমি যদি কল্পনা করি, ইন CGS সিস্টেম, তাহলে কে এর ভ্যালু কিন্তু হয় 1 ইন ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমে এই কে এর ভ্যালু হয় 1। তাহলে সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়ায়? F ইকুয়ালস টু Q1 Q2 বাই r² and it is applicable for free space শূন্য মাধ্যমের জন্য CGS পদ্ধতিতে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এবার মনে করা যাক যে যদি F এর ভ্যালু হয় 1 ডাইন, Q এর ভ্যালু যদি R এর ভ্যালু হয় 1 সেন্টিমিটার, তাহলে আমার যদি ইকুয়াল চার্জেস হয়, তার মানে F এর ভ্যালুটা কি হলো? F এর ভ্যালুটা হয়ে গেল Q² বাই r²। এবার Q² বাই r² মানে এখান থেকে আমি বলতে পারি যে Q² ইকুয়ালস টু 1, তার মানে কিউ এর ভ্যালু প্লাস মাইনাস 1 হয় পজিটিভ 1 হবে অথবা নেগেটিভ 1 হবে। এবং ডেফিনেটলি যেহেতু এটা CGS সিস্টেম, তাই ESU অফ চার্জ এটা আমরা CGS সিস্টেমে ধরতে পারি। ঠিক আছে? তো SI সিস্টেমে এই কে এর ভ্যালুটা কিন্তু SI সিস্টেম এই কে এর ভ্যালু কিন্তু 9 × 10⁹ হয়। তাহলে তখন ইন SI সিস্টেম ফর্মুলাটা কি হবে? F ইকুয়ালস টু 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই r²। লেখাটা অত্যন্ত হালকা হয়ে গেছে। I need to fill up some ink, so just a bit. ওকে, তো আমি এখানটায় লিখে দিতে পারি যে ইন SI সিস্টেম এই ফর্মুলাটাই হয়ে যাবে F ইকুয়ালস টু 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই r²। আর সেক্ষেত্রে F এর ভ্যালুটা হচ্ছে ইন নিউটন, কিউ এর ভ্যালু হচ্ছে কুলম্বে, আর এর ভ্যালুটা আসবে মিটারে, মানে তার ইউনিটগুলো হবে এই রকম ভাবে। তো আমরা এখান থেকে কে এর ইউনিট কি হবে সেটা জানতে পারবো। কিরম ভাবে জানতে পারবো? কে এর ইউনিট হচ্ছে কে ইকুয়ালস টু তোমার কে ইকুয়ালস টু হচ্ছে F r² বাই Q1 × Q2।
তার মানে এফ মানে এখান থেকে আমি নিউটন করতে পারি, মিটার স্কোয়ার করতে পারি, কুলম স্কোয়ার, কুলম টু দি পাওয়ার -2। তাহলে দিস ইজ দ্য ইউনিট, এসআই ইউনিট অফ কে, যে কনস্ট্যান্টটা আমরা ধরেছি সেই কে এর নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এরপর একটা অঙ্ক আছে, সেটা করাবার আগে আমি বোর্ডটা একটু মুছিয়ে নিতে চাইছি। এবং অঙ্কটা কি বলছে দেখো, অঙ্কটা বলছে যে বায়ু মাধ্যমে ইন এয়ার মিডিয়াম দুটি বিন্দু আধান 2 পয়েন্ট চার্জেস, তাদের কি কি 20 ESU অ্যান্ড 15 ESU, দে আর সেপারেটেড বাই 10 সেন্টিমিটার ডিস্টেন্স। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। এখন যেহেতু এই দুটো আধান বা পয়েন্ট চার্জেসের নেচার বলে দেয়নি, whether it is পজিটিভ চার্জ অর নেগেটিভ চার্জ বলে দেয়নি, সো উই হ্যাভ নো ওরি অ্যাবাউট দিস থিং, যে এটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে কি রিপালসিভ ফোর্স হবে সেটাকে বলতে হবে না, এটা বলা টলার দরকার নেই। আমায় বলে দিয়েছে যে একটা চার্জ রয়েছে 20 ESU, আর একটা চার্জ রয়েছে এখানে 15 ESU। আবার এটাকে আমি এরমও বলতে পারি, যখন কিছু সামনে বলেনি দে আর অল পজিটিভ চার্জেস, সো দে উইল রিপেল ইচ আদার, এবং তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। তো ডেফিনেটলি হোয়াট ইজ দ্য active force between them? So F equals to K Q1 into Q2, that we know Q1 Q2 by R square, এটা একটু আগেই আমরা করেছি। K এর ভ্যালু ইন CGS system it is 1, এটা হচ্ছে 20 into 15 divided by R means 100, মানে 10 into 10। তাহলে আমরা যদি কেটে কুটে দিই তাহলে আমরা এখান থেকে পাবো 3 ডাইন। তাহলে এই দুটো পয়েন্ট চার্জেসের মধ্যে যে রিপালসিভ ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স হোয়াট এভার বি, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে তার ভ্যালু হচ্ছে 3 ডাইন, সেটার ভ্যালু হচ্ছে 3 ডাইন। তাহলে একদম প্রথম থেকে একটু সাম আপ করলে আমরা কি বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো যে কারেন্ট ইলেকট্রিসিটি কাকে বলে, চার্জ ফ্লো করে কারেন্ট ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, ফ্রি ইলেকট্রন সম্পর্কে একটা ভীষণ হালকা আইডিয়া বলেছি আমি, এবং চার্জ দে আর ডিভাইডেড ইন টু টাইপস, ওয়ান ইজ পজিটিভ চার্জ, অ্যানাদার ইজ নেগেটিভ চার্জ, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। সিমিলার চার্জেস রিপেল ইচ আদার, একই রকম প্রকৃতির চার্জ হলে তারা একে অপরকে বিকর্ষণ করবে, অ্যান্ড ডিসিমিলার চার্জেস উইল অ্যাট্রাক্ট ইচ আদার, এবং আলাদা আলাদা প্রকৃতির চার্জ হলে তারা একে অপরকে আকর্ষণ করবে। সেক্ষেত্রে পজিটিভকে রিপেল করবে, নেগেটিভকে রিপেল করবে, পজিটিভ নেগেটিভকে এবং নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করবে। এই যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স, এই চার্জগুলো কিন্তু কোথাও দৌড়ে বেড়াচ্ছে না, দে আর নট বেসিক্যালি মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার, দে আর স্ট্যাটিক চার্জেস। এই চার্জগুলো হলো থেমে থাকা চার্জ, স্থির চার্জ, দে আর স্ট্যাটিক চার্জেস। তো এই স্ট্যাটিক চার্জ দুখানা এরম পাশাপাশি রাখলে তাদের মধ্যে কি অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্স হয়, তার ম্যাগনিটিউড কত হয়, সেটা বার করার জন্য আমরা কুলম্বের সূত্র বা কুলম্বস ল ইউজ করেছি। কুলম্বস ল কি, তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন অর দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেইটার ভ্যালু দুটো চার্জের প্রোডাক্টের ডিরেক্টলি প্রপোর্শনেট হয়, এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স হয় তার স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনেট হয়। সেটা দিয়ে আমরা সিজিএস এবং এসআইতে করে করে দেখিয়েছি যে ইন ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের জন্য যে কনস্ট্যান্ট টার্মটা ইন্ট্রোডিউস করা হয়েছে উইচ ইজ কে, সেটা ইন সিজিএস সিস্টেম তার ভ্যালু হচ্ছে 1। ইন এসআই সিস্টেম দ্যাট ভ্যালু অফ দ্যাট কে ইন ফ্রি স্পেস অর বায়ু মাধ্যম শূন্য মাধ্যমে এটা হচ্ছে 9 × 10⁹, এবং তখন কিন্তু ইউনিটসগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ইন সিজিএস সিস্টেম যেখানে তুমি এফকে লিখছো ডাইন, সেখানে এসআই সিস্টেমে তোমায় এফকে লিখতে হবে নিউটনে। তুমি যেখানে Q1 Q2কে ইন সিজিএস সিস্টেম লিখছো ইএসইউ অফ চার্জেস, তোমাকে এসআইতে লিখতে হচ্ছে কুলম্ব।
এবং ডিস্টেন্স বিটুইন দিস টু চার্জেস, যেখানে সিজিএস সিস্টেমে তুমি লিখছো সেন্টিমিটার, সেখানে এসআইতে গিয়ে তোমায় লিখতে হচ্ছে মিটার। ঠিক আছে, তো এভাবে আমরা কে এর যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ কে ইন এসআই সিস্টেম সেটা আমরা বার করেছি। আমি আরেকবার সেটা লিখে দিচ্ছি, দ্যাট ইজ নিউটন মিটার টু দি পাওয়ার 2, নিউটন মিটার টু দি পাওয়ার 2, কুলম টু দি পাওয়ার -2, এটা ইন এসআই সিস্টেম। আর আমি যদি বলি ইন সিজিএস সিস্টেম সেটা হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইএসইউ টু দি পাওয়ার -2, কারণ পুরোটাই ইন সিজিএস সিস্টেমে ট্রান্সফার করতে হবে। এইটা দেওয়ার পর আমরা কিন্তু একটা অঙ্ক করিয়েছি এবং সেই অঙ্কটা তোমাদের সামনে এই মুহূর্তে জলজল করছে বোর্ডের ওপরে। তো আমরা এই পার্টটা মোটামুটি করলাম, করে এবার আমরা এগোচ্ছি ইলেকট্রিক পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে, তাদের কনসেপশন, এই ব্যাপারগুলো আমরা নিয়ে চলে আসছি। ঠিক আছে, চলো তার আগে আমি বোর্ডটাকে মুছে ফেলি। আমার তড়িৎ বিভব ও বিভব প্রভেদ, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, এইটা নিয়েই আমরা এখন পড়ব। মনে করা যাক কোথাও একটা এই বোর্ডের ওপরে আমি একটা প্লাস কিউ চার্জ এই জায়গাটায় রেখেছি, এই যে পয়েন্টটা দিয়েছি এই জায়গাটায় রেখেছি। একটা জিনিস মাথায় রাখবে যে কোথাও যদি একটা পয়েন্ট চার্জ থেকে থাকে সে তার চারপাশে একটা ইলেকট্রোস্ট্যাটিক একটা ইলেকট্রিক্যাল ফিল্ড ডেভেলপ করবে, স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড ডেভেলপ করবে। কেন স্ট্যাটিক ইলেকট্রিক্যাল? কারণ এই চার্জটা তো আর মুভ করছে না, এদিক ওদিক ছুটছে না, এই চার্জটা এই জায়গাতেই স্থির অবস্থায় আছে। তাহলে এই অবস্থায় স্থির থাকার জন্য সে তার চারপাশে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ডেভেলপ করবে। এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে যদি কোনো আমি একটা অ্যানাদার চার্জ পার্টিকেল আনি, বা এই ফিল্ড থেকে যদি একটা চার্জ পার্টিকেলকে আমি কোথাও সরাতেও চাই, তখন কি হবে? সেই চার্জ পার্টিকেলটার উপরে এই চার্জ পার্টিকেলটা হয় অ্যাট্রাকটিভ ফোর্স অথবা রিপালসিভ ফোর্স, ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্যাট চার্জ পার্টিকেল, সেটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এবার মনে করা যাক যে তোমার এই কিউ যে চার্জটা রয়েছে, এই কিউ চার্জটা তোমার এর চারপাশে যেহেতু একটা ফিল্ড ডেভেলপ করেছে, আমি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, অ্যাকচুয়ালি ইনফাইনাইট ডিস্টেন্স বলে তো কোনো ডিস্টেন্স হয় না, আমি একটা অনেক দূর থেকে, অ্যাকচুয়ালি ইন থিওরিটিক্যালি বেসিক্যালি দ্য ফিল্ড ইজ এন্ডলেস, ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, কিন্তু ইন রিয়েলিটি একটা সার্টেন ডিস্টেন্স পরে গিয়ে এর যে ফিজিবল অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স সেটা আর তার অস্তিত্ব পাওয়া যায় না। তো আমরা সেই জায়গাটাকে বলবো ইনফিনিটি। তো সেখান থেকে আমি যখন কোনো একটা ইউনিট পজিটিভ পয়েন্ট চার্জকে এইখানে মনে করো পি পয়েন্টে আনবো, ইউনিট পজিটিভ পয়েন্ট চার্জ তাকে যখন আনবো, এইটা আনার জন্য যে ওয়ার্কডান আমায় করতে হচ্ছে, এই ওয়ার্কডানটা আমায় কেন করতে হচ্ছে না, মনে করো এটা পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে একে এর কাছাকাছি আসতে দেবে না, এটাকে রিপেল করে ঠেলে সরিয়ে দেবে। তাহলে আমাকে জোর করে নিয়ে আসতে হচ্ছে, তার মানে আমাকে এগেনস্ট ফোর্স একটা ওয়ার্কডান করতে হচ্ছে। সেই ওয়ার্কডানটাই হচ্ছে এই পয়েন্টে ওর পোটেনশিয়াল। এইটাই হলো এই চার্জের জন্য এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে এটা। যে ওয়ার্কডানটা আমি করছি সেই ওয়ার্কডানটা, এবার মনে করো আমি যদি একটা ইউনিট পজিটিভ পয়েন্ট চার্জকে এখানে আনি, তো ন্যাচারালি এর থেকে এর যা ডিস্টেন্স, এর থেকে তো এর তার থেকে কম ডিস্টেন্স, ন্যাচারালি আমার মনে করো এখানে P1 পয়েন্টে আমি একটা
পজিটিভ, এটাকে টেস্ট চার্জ বলা হয়, তাকে নিয়ে আসতে গেলে আমাকে আরও বেশি ওয়ার্ক ডান করতে হচ্ছে, এইরকম আর কি। তো ন্যাচারালি আমায় তারপরে দেখা যাচ্ছে যে এরম দূর থেকে কাছে নিয়ে আসার জন্য আমাকে যে ওয়ার্ক ডানটা করছে, সেই ওয়ার্ক ডানটাই এই পয়েন্টের পোটেনশিয়াল হিসেবে রয়েছে, বা এটাকেই আমরা ওই পয়েন্টের পোটেনশিয়াল বলে থাকি। তাহলে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। আবার আমি বলছি, অসীম দূরত্ব থেকে, এই অসীম দূরত্বের কনসেপশনটা তোমাদেরকে আমি একটু আগে ক্লিয়ার করলাম। অসীম দূরত্ব বলে বেসিক্যালি কিচ্ছু হয় না, তার কারণ আমরা থিওরিটিক্যালি জানি যে এই ফিল্ড ফোর্স, অর্থাৎ আমি যদি আবার ফর্মুলাটা লিখি F ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তার মানে এই আর এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত ইনফিনিটি হবে ততক্ষণ পর্যন্ত এফ এর ভ্যালু 0 হবে না। আর এই ইনফিনিটির তো এরকম কোনো ফিজিবল এক্সিস্টেন্স নেই, অর্থাৎ আমরা চোখ বুজিয়ে ভেবে নিতে পারি না যে ও আচ্ছা এটা এই এত কিলোমিটার দূরের একটা পয়েন্ট, না সেটা ভাবা সম্ভব নয়। তো ন্যাচারালি থিওরিটিক্যালি এই এফের এক্সিস্টেন্স বহু দূরেও আছে, কিন্তু ইন রিয়েলিটি আমরা একটা সার্টেন ডিস্টেন্স কভার করার পরে আমরা কিন্তু আর এর সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন সেটা ফিল করি না। মোটামুটি তার থেকে দূরে যে কোনো পয়েন্টকেই আমরা এই চার্জের রেসপেক্টে, এই ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে ইনফাইনাইট বা ইনফিনিটি ডিস্টেন্স বলবো। তো সেরকম একটা ইনফিনিটি ডিস্টেন্স থেকে একটা ইউনিট পজিটিভ, মাইন্ড ইট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট পজিটিভ পয়েন্ট চার্জ, একটা ইউনিট পজিটিভ অর্থাৎ একক ধনাত্মক তড়িতাধান, বিন্দু আধান, তাকে যদি আমি ওই অসীম দূরত্ব থেকে যে কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে আনি, তার জন্য আমায় যে পরিমাণ কৃতকার্য করতে হবে, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান আই হ্যাভ টু পারফর্ম, সেই পরিমাণ কৃতকার্যই হলো ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট দ্যাট পয়েন্ট অফ দ্যাট ইলেকট্রিক ফিল্ড। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপশন, যেটা এর আগের ক্লাসগুলোতে আমরা অন্যভাবে জেনেছিলাম যে হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে বুঝিয়েছিলাম যে কার থেকে কার, কোন বডি থেকে কোন বডিতে ইলেকট্রিক চার্জ ট্রান্সফার হবে সেটা ডিফাইন করছে এই সমস্তভাবে বুঝেছিলাম। কিন্তু এখন আমরা যেটা বুঝছি সেটা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই জন্য তুমি দেখো যে মনে করো যে এরম একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ডে আমি দুটো পয়েন্ট কল্পনা করলাম, আর এবং এস, এই দুটো পয়েন্ট আমি কল্পনা করলাম। এই আর এস এবং এসে আমি ধরে নিলাম এটার পোটেনশিয়াল হচ্ছে ভিআর এবং এটা ভিএস, কোয়াইট ন্যাচারাল। এটার যেমন আমি ধরতে পারি ভিপি আর ভিপি1, এরমও ধরতে পারি। তো একটা একক ধনাত্মক তড়িতাধানকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যদি আমি আরে আনতে চাই, তাহলে যে পরিমাণ কৃতকার্য আমায় করতে হচ্ছে তার পরিমাণটা হচ্ছে ভিআর, আর এসে আনতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটা হচ্ছে ভিএস। তাহলে এদের মধ্যে যে বিভবের পার্থক্য, অর্থাৎ আমি যদি মনে করি ভিএস মাইনাস ভিআর আমি করব, তাহলে আমি পাবো ভিএসআর, ভিএসআর, ঠিক আছে। আবার একইভাবেও যদি ভিআর মাইনাস ভিএস করি তাহলে ভিআরএস। এটাকে বলা হয় এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। যেমনি এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, আমি যদি ভিপি1 মাইনাস ভিপি করি তাহলে আমি পাবো ভিপি1পি, বা আমি যদি ভিপি মাইনাস ভিপি1 করি তাহলে পাবো ভিপিপি1, এইরকম। অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য, যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকেই আমি এভাবে লিখতে পারি। এবার মনে করা যাক একটা কিউ আধানকে, একটা কিউ চার্জকে, আমি একটা কিউ চার্জ, জাস্ট একটা কিউ চার্জকে আমি আর থেকে এস পয়েন্টে নিয়ে যাব। তার জন্য আমায় কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে? একটা কিউ পজিটিভ চার্জকে বা একটা কিউ চার্জকে
আমি এখান থেকে এই ওখানে নিয়ে যাব। তাহলে আমাকে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে? ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিউ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ ভিএস মাইনাস ভিআর, অর্থাৎ আমি বলতে পারি কিউ ভিএসআর। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কি বলা যায়? ভিএসআর ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্কর কথা এখানে আলোচনা করে ফেলেছি আমি অলরেডি, অর্থাৎ পোটেনশিয়াল ইকুয়ালস টু দ্য ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। Potential difference, rather to say potential difference equals to work done per unit charge. PSR equals to W by Q. এখন এই রিলেশন থেকে আমি যদি কিউ এর ভ্যালু 1 ESU ভাবি, আর আমি যদি কিউ এর ভ্যালু 1 ESU অফ চার্জ ভাবি, ESU বললে শুধু হবে না, ESU অফ চার্জ, আর W যদি আমি ধরি 1 আর্ক ইন সিজিএস সিস্টেম, তাহলে তো আমার ভিএসআর এর ভ্যালু হয়, ভিএসআর এর ভ্যালু হয় 1 ESU অফ পোটেনশিয়াল, 1 ESU অফ পোটেনশিয়াল। ঠিক আছে, অর্থাৎ আমি এখান থেকে কি ডিডিউস করতে পারি? যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে 1 ESU চার্জকে নিয়ে যেতে যদি 1 আর্ক ওয়ার্ক ডান করতে হয়, তাহলে ওই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 1 ESU অফ পোটেনশিয়াল। ঠিক, এবার এটাকেই আমি যদি এসআইতে ট্রান্সফার করে দিই, তাহলে আমি বলতে পারি যে কিউ ইকুয়ালস টু 1 কুলাম্ব আর ডাব্লিউ ইকুয়ালস টু 1 জুল, তাহলে ভিএসআর হয়ে যাবে 1 ভোল্ট। তার মানে 1 ভোল্ট বিভব প্রভেদ বলতে আমরা কি বুঝি? একটা 1 কুলম্ব চার্জে, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা 1 কুলম্ব চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে, মানে যে দুটো পয়েন্টের মধ্যে আমি পোটেনশিয়াল ডিফারেন্স ডিফাইন করার চেষ্টা করছি, সেই দুটো পয়েন্টের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে যদি আমায় 1 জুল ওয়ার্ক ডান করতে হয়, তাহলে তাদের এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে খুব ছোট্ট, সেটা হচ্ছে 1 ESU অফ পোটেনশিয়াল ইকুয়ালস টু 300 ভোল্ট। খুব গুরুত্বপূর্ণ একটা কনভার্সন। 1 ESU অফ পোটেনশিয়াল ইকুয়ালস টু 300 ভোল্ট। আমি আগে যত অবধি পড়ালাম, বাড়িতে তোমাদের যে বই ফলো করো তাতে আমার কিছু বলার নেই, তোমরা জাস্ট আমার এই ভিডিওটা শুনবে, বইয়ের সাথে মিলিয়ে দেখবে, নিজে হাতে করে প্র্যাকটিস করবে, এবং আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পারবে। এবার যদি বুঝতে না পারো, এরকমও হতে পারে বুঝতে পারা গেল না, তখন তুমি কি করবে? কন্ট্যাক্ট মি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা প্রত্যেকে জানো, আমার স্কুলের প্রত্যেকে জানে, ন্যাচারালি ইউ কন্ট্যাক্ট মি। ঠিক আছে?